গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আজকে আমি ক্লাস 12-এর সিলেবাসের নতুন সিলেবাসের যে তরু দত্তের লেখা আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি কবিতাটি আছে, তার কিছুটা অংশ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং সেই উদ্দেশ্যেই আমার এই ছোট্ট ভিডিও। আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং তোমাদের উপকারে লাগবে। তাই কথা না বাড়িয়ে আমি সরাসরি কবিতার মধ্যে ঢুকে যাচ্ছি। তরু দত্ত তাকে জন কিটসের সঙ্গে তুলনা করা হয় এবং তার যে কবিতা আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি, এটা অ্যাকচুয়ালি দ্য রিমেম্বারেন্স অফ হার ওল্ড পাস্ট ডেজ, এবং তিনি এটাকে একটা সিম্বলিক্যালি দেখেছেন যে কিভাবে তিনি তার পুরনো দিনের কথাকে স্মরণ করছেন, কতটা তার মনে আছে। কবিতাটি আমি লাইন বাই লাইন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। লাইক এ হিউজ ফাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, বিশাল এক ময়াল সাপের মতো এবং গোল গোল সে পাক খেয়ে আছে। দ্য রগড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার্টস, এবং সেই গোল গোল পাক খাওয়ার ফলে সেই গাছের যে গুঁড়ি, সেই গুঁড়িটার যেন ক্ষতচিহ্ন সৃষ্টি হয়েছে খাঁজ কাটার মাধ্যমে। অর্থাৎ কোনো একটা শক্ত জিনিসের উপরে যদি কিছু খুব জোর দিয়ে পাক খাওয়ানো যায় তাহলে যেমন সেটার একটা দাগ বসে যায়, ঠিক সেই একই রকমভাবে সেই গাছের গুঁড়িতে ক্ষতের চিহ্নের সৃষ্টি হয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, একেবারে আকাশের তারাদের কাছে চূড়া পর্যন্ত। এ ক্রিপার ক্লাইম্বস, একটি গাছ, একটা লতানো গাছ সে উঠে গেছে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, যার আলিঙ্গন বন্ধনে অন্য কোনো গাছ বাঁচতে পারত না। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই যে লাইক এ হিউজ পাইথন, একটা যে ময়াল সাপের সঙ্গে তুলনা করা হলো, কাকে তুলনা করা হলো এখানে? সেই ক্রিপার্সটাকে তুলনা করা হলো, সেই লতানো গাছ, যে গাছটি এই ক্যাসুয়ারিনা ট্রি এর কাণ্ডকে জড়িয়ে ধরে এমনভাবে উপরে উঠে গেছে যেন একেবারে চূড়া পর্যন্ত, গাছটির একেবারে শেষ প্রান্ত, উঁচু শেষ প্রান্ত পর্যন্ত, এবং সে এতটাই টাইটলি তাকে এমব্রেস করে আছে, আলিঙ্গন করে আছে যে অন্য কোনো গাছ হলে হয়তো সে বাঁচতে পারতো না। বাট গ্যালান্টলি দ্য জায়ান্ট টয়ার্স দ্য স্কার্ফ, কিন্তু সাহসের সাথে সেই দৈত্যাকার গাছটা স্কার্ফের মতো পড়ে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউ অ্যামং, আর তার ফুলগুলো ঝুলছে একেবারে লাল থোকাই থোকাই সমস্ত ডালপালা জুড়ে। সেই ক্যাসুয়ারিনা ট্রি, যে ট্রিটা দৈত্যের মতো বেঁচে রয়েছে, এবং সে পোশাক, কীরকম পোশাক পরে রয়েছে যেন একটা স্কার্ফ পরে আছে, তার ডালপালা থেকে সেই গাঢ় লাল রঙের থোকা থোকা ফুলগুলো ঝুলছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে সারাদিন জড়ো হয় পাখি এবং মৌমাছিরা। অ্যান্ড অফট অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং প্রায় রাত্রিগুলিতে, প্রায় প্রতি রাত্রিতেই বাগানটি যেন ওভারফ্লো হয়ে যায়, অর্থাৎ উপচে পড়ে, বাগানটি ভরে ওঠে। উইথ ওয়ান সুইট সং, একটা মধুর গানে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যে গানের যেন কোনো শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, অন্ধকারে গান ভেসে আসে আমাদের গাছ থেকে যখন মানুষেরা বিশ্রাম করে। তাহলে এই ক্যাসুয়ারিনা ট্রি গাছটি কীভাবে বেঁচে রয়েছে, যেন একটা তাকে জায়ান্টের সঙ্গে তুলনা করা হলো এই প্রথম পার্টে, এবং অন্য কোনো গাছ হলে হয়তো সে বাঁচতেই পারতো না। কবি বলেছেন
যে নো আদার ট্রি কুড লিভ, এমনভাবে সেই ক্রিপার তাকে জড়িয়ে রয়েছে। প্রথমেই তো তুলনা করা হয়েছে কেমনভাবে জড়িয়ে আছে, একটা ময়াল সাপের মতো। যেমন একটা ময়াল সাপ এত জোরে কাউকে চেপে ধরে যে তাকে মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক কিন্তু এখানে ক্যাসুয়ালিনা ট্রি, আমাদের ঝাউ গাছটি কিন্তু মরছে না, সে বেঁচে রয়েছে সাহসের সঙ্গেই। এমনকি শুধু বেঁচে রয়েছে না, সে একেবারে সাহসের সঙ্গেই তার সমস্ত ক্রিয়াকলাপও করে যাচ্ছে। তার ডালপালা থেকে তার লাল ফুল থোকা থোকা হয়ে ঝুলে রয়েছে। সেই গাছে কত পাখি সারাদিন ধরে খেলা করে বেড়ায়, মৌমাছিরা গুনগুন করে ডাকে এবং প্রায় রাত্রিবেলাতেই বাগানটি ভরে ওঠে তার গুঞ্জনে। সেইখানে যে পাখিগুলি থাকে তারা গান গেয়ে ওঠে এবং যে গানের কোনো শেষ নেই। আর সেই অন্ধকারে যে গান ভেসে আসে কখন, যখন মানুষেরা বিশ্রাম করে। তাই এই প্রথম পার্টটির আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এই কবিতাটি প্রথম পার্টটি পড়ে নিলে আবার সেকেন্ড পার্টটি আমি তোমাদেরকে পড়ে জানাবো। ধন্যবাদ, সকলেই ভালো থাকবে।